Assalamu alaikum. How are you, my dear learners and dear respectable viewers? I wish all of you are well by the grace of Allah. Welcome to the SSC English second paper. I would like to talk about a very important grammatical option, completing of sentence. Today I will solve a grammatical complexity. These sentences are taken from a board question, SSC examination 2019 under Joshua board. Dear learners, you know that completing of sentence is a very important question of SSC English second paper. There are 10 sentences you have to complete to get 5 marks. We know that to complete these sentences is easy if you practice regularly English grammar. You know that practice makes us perfect to solve any type of complexity of language. At first, I would like to inform you that to know the meaning of the sentence or passage is very important to solve any type of complexity. So, today I will try my best to give you the clear ideas how we can complete the incomplete sentence. I believe that, my dear learners, you will be very interested and be careful to listen my class, and that will benefit you when you will try to complete the sentence of board question or model question of English second paper. Now let me start. My dear learners, look at the whiteboard. I have written here 10 sentences taken from the SSC English examination 2019 under Joshua board. This question is also are also given as the fourth question of the paper. Now, at first, we will try to understand how to complete the sentence. Sentence number 1. We are late. আমরা বিলম্বিত. The class will start soon. ক্লাস দ্রুত শুরু হবে. Walk fast lest ড্যাশ. এখন এই ড্যাশে বা ইনকমপ্লিট অংশে আমরা কি বসাতে পারি, কি লিখতে পারি বা বলতে পারি তা এখন আমরা দেখি। এখানে তোমরা জানো যে লিস্ট, কোনো ড্যাশের আগে যদি লিস্ট ব্যবহার হয়, সাধারণত লিস্টের সাথে আরও কিছু অংশ রয়েছে, যেমন লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড এর ব্যবহার বা মাইট এর ব্যবহার দেখা যায়। তো জেনারেলি ইউ নো দ্যাট আফটার শুড আর মাইট উই হ্যাভ টু ইউজ এ বেসিক verb or present form verb and we have to adjust or set the meaning of the rest part of the sentence. সবচেয়ে বড় কথা হলো স্ট্রাকচারালি আমরা জানলাম যে লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইটের ব্যবহার হবে, কিন্তু যে শব্দগুলো আমরা এখানে চয়েস করব সেই শব্দগুলো যেন অবশ্যই সেন্টেন্সের অন্য অংশের সাথে সমতা বা সামঞ্জস্যশীল হয়। তো আমরা জানি লিস্ট প্লাস শুড এর অর্থ আসে পাসিভ হয় যে,
তো এখন যেহেতু আমরা বিলম্বিত, ক্লাস শুরু হতে পারে বা শুরু হবে, এখন বলা হচ্ছে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, তা না হলে ক্লাস হারিয়ে যাওয়ার ভয় রয়েছে বা ক্লাস হারিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা হারানো অর্থটাই এখানে বা হারানো ইংরেজিটাই গ্রহণ করব, লেস্ট উই শুড মিস দি ক্লাস, অথবা লেস্ট উই শুড মিস দি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ক্লাস। এমনভাবে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি। তো লেস্টের পরে আমরা সাবজেক্ট হিসাবে শুড উই এর ব্যবহার করেছি, যেহেতু পুরা সেন্টেন্সটা জুড়েই উই এখানে মূলত সাবজেক্ট, ব্যক্তিবাচক সাবজেক্ট। তো সেক্ষেত্রে উই আমরা গ্রহণ করলাম, শুড গ্রহণ করলাম, সাথে সাথে আমরা মিস ভার্বের প্রেজেন্ট ফর্ম গ্রহণ করেছি। নেক্সট অফ দ্য 10 সেন্টেন্স, দেয়ার গোস এ প্রভাব। একটা প্রবাদ বাক্য রয়েছে যে ড্যাশ। এখন এখানে অগণিত প্রবাদ বাক্য আমরা দেখতে পাই, কিন্তু যে কোনো প্রবাদ বাক্য এখানে ব্যবহার করা যাচ্ছে না, কারণ পরের অংশে বলা হচ্ছে সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। সুতরাং আমাদের সময়ের প্রপার ব্যবহার প্রয়োজন বা করতে হবে। সো উই মাস্ট মেক, আমরা অবশ্যই কি করব, প্রপার ইউজ করব, সঠিক ব্যবহার করব সময়ের। তাহলে এখন দিস ইজ ভেরি ক্লিয়ার টু ইউ দ্যাট দিস সেন্টেন্স ইজ সেন্ট্রালাইজড উইথ দি আইডিয়া অফ টাইম। এখানে এই বাক্যটি সময় নিয়ে আলোচিত হয়েছে, সুতরাং সময় সম্পর্কিত যে প্রবাদ বাক্যটি রয়েছে আমরা সেটাই এখানে চয়েস করব, তাহলে দি সেন্টেন্স উইল বি কারেক্টলি কমপ্লিটেড। তো এখানে আমরা বলতে পারি যে টাইম অ্যান্ড টাইড ডাজ নট ওয়েট ফর নান। এখানে আমরা টাইম অ্যান্ড টাইড ডাজ নট ওয়েট ফর নান, আমরা এই কথাটি এখানে ব্যবহার করলেই কেবল সেন্টেন্সটি কমপ্লিট হতে পারে। তো এখানে গ্রামাটিক্যালি এমন কোনো বিষয় ধরাবাঁধা নেই, যেহেতু দ্যাটের পরে আমরা সরাসরি একটা প্রবাদ বাক্য চেয়েছি এবং অন্য অংশে সময় সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে, এজন্য সময় সম্পর্কে আমরা প্রবাদ বাক্যটি এখানে সেট করলেই দিস সেন্টেন্স ইজ কমপ্লিটেড। থার্ড সেন্টেন্স, দি কন্ডিশন অফ মিথুস ফাদার ওয়াজ নট ওয়েল। এই সেন্টেন্সে বলা হয়েছে যে মিথুর বাবার অবস্থা ভালো ছিল না। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার ড্যাশ, ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার ড্যাশ, যদি এখানে বলা হয়েছে যে ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আমি যদি জানতাম তার মোবাইল নাম্বার, তাহলে আমি তার সাথে কথা বলতাম, কি তার কাছে ফোন কল করতাম ইত্যাদি সেন্স অফ আইডিয়া এখানে আমরা সেট করতে পারি। তো এখানে গ্রামাটিক্যাল দৃষ্টিভঙ্গি হলো কন্ডিশনাল সেন্টেন্স, এখানে ইফ দিয়ে সেন্টেন্সটি শুরু করা হয়েছে। তো ইফ যুক্ত সেন্টেন্সটি যখন প্রেজেন্ট ইনডেফিনাইট হয়, সাধারণত আমরা জানি যে পরবর্তী ক্লজটিতে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইলের ব্যবহার হতে দেখা যায়। আর যখন ইফ অংশটি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটি পাস্ট ইনডেফিনাইট হতে দেখা যায়, তখন আমরা পরবর্তী ক্লজে অর্থাৎ সাবজেক্টের পরে উড, কুড বা মাইটের ব্যবহার করে থাকি। তো সেই কারণে আমরা এখন বাকি অংশ যেমনভাবেই সেট করি না কেন, সেখানে উড, কুড বা মাইট সম্বলিত একটি ক্লজ গঠন করতে হবে। যেহেতু আমরা ইফ প্লাস সাবজেক্ট প্লাস নিউ অর্থাৎ নো এর পাস্ট ফর্ম দেখতে পাচ্ছি, সুতরাং এখানে কুড বা মাইটের ব্যবহার আসতে হবে। তো ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম, তাহলে সেক্ষেত্রে আমি কি করতাম, আমি তার সাথে কথা বলতাম। তাহলে আই উড টক উইথ হিম, আই উড টক উইথ হিম, আই উড কল হিম, আমি তাকে কল করতাম, এমনটাই আসবে। আমরা যদি এখন আই উইল ব্যবহার করতাম, তাহলে সেন্টেন্সটি যথাযথভাবে অর্থাৎ গ্রামাটিক্যালি পূর্ণ হবে না, কারণ
কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ থেকেই ক্লজ ইঙ্গিত করে যে প্রিন্সিপাল ক্লজে কোন টেন্সের ভার্ব ব্যবহার হবে। সুতরাং এখানে নিউ পাস্ট ইনডেফিনাইট ফর্মে দেখছি, সে কারণে আই কুড বা আই উড কল হিম, আই উড টক উইথ হিম ইত্যাদি বাক্য অংশই এই সেন্টেন্সের যথার্থ পরিপূরক হবে। ফোর্থ নাম্বার সেন্টেন্স, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যেহেতু যদিও বাংলাদেশ হয় একটি ছোট্ট দেশ। এখন আমরা দেখছি উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আমরা আমাদের বিশ্ব ঐতিহ্যের জন্য গর্বিত। তো এই সেন্টেন্সে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, দিস পার্ট ডাজ নট ইন্ডিকেট any specific subject matter, but the rest part of the sentence indicates about the heritage site in Bangladesh. সুতরাং আমরা বাংলাদেশে যে বিশ্ব ঐতিহ্য রয়েছে সেই সম্পর্কে 4 নম্বর সেন্টেন্সটি এখানে উল্লেখ করা হয়েছে। আমরা অসম্পন্ন অংশটুকু হেরিটেজ সাইট নিয়েই আলোচনা করব। তাছাড়া এখানে ইংলিশ গ্রামার অনুসারে দোযুক্ত ক্লজ যদি সামনে থাকে তাহলে পরবর্তীতে বিপরীতধর্মী কথা সাধারণত আসে। যেমন আমি একটা কথা স্মরণ করাতে চাই যে দো ইউ আর পুয়ার ইউ আর অনেস্ট, সাধারণত পুয়ার থাকলে অনেস্ট থাকা কঠিন, পুয়ার হওয়ার পরেও যখন কোনো ব্যক্তি অনেস্ট হয় তখন দুটোর সাথে সঙ্গতিপূর্ণ নয়, অসামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে। সুতরাং দো বা অলদোযুক্ত সেন্টেন্সে দুটি ক্লজের মধ্যে একটু সাংঘর্ষিক ভাবধারা থেকে যায়। তো বাংলাদেশ স্মল কান্ট্রি হলে এখানে অনেকগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থাকার কথা না, কিন্তু বাংলাদেশে রয়েছে অনেকগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেজন্য এখানে দো এর ব্যবহার দেখা যাচ্ছে। তো এখানে যেহেতু দো প্লাস একটি সাবঅর্ডিনেট ক্লজের উপস্থিতি, সুতরাং একটি প্রিন্সিপাল ক্লজ এখানে আমরা ব্যবহার করব। আর মাই ডিয়ার লার্নার্স, ইউ নো দ্যাট এ ক্লজ ইজ built up with many words. There will be subject, verb and object. So আমরা এখানে এটাকে কমপ্লিট করতে পারি, there are many world heritage sites, there are many world heritage sites, অথবা আমরা এমনটা বলতে পারি একটি সাবজেক্ট নেই, বাংলাদেশ যেহেতু একটি দেশ তার জন্য প্রপার প্রোনাউন সাধারণত হয়ে থাকে শি, সুতরাং আমরা এখানে শি নিতে পারি সাবজেক্ট হিসাবে। শি হ্যাজ অর্থাৎ বাংলাদেশের আছে মেনি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মেনি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তাহলে আমার বাক্যটি কমপ্লিট হয়ে গেল। তো সাধারণত দেশ ছোট হলে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বেশি থাকার কথা না, কিন্তু এখানে অনেকগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, এজন্য দোযুক্ত ক্লজটার সাথে পরবর্তী ক্লজের বৈপরীত্যতা দেখা যাচ্ছে। আর দো অলদো থাকলে অবশ্যই দুটি ক্লজের মধ্যে বৈপরীত্যতা থাকবে, তাহলেই এখন সেন্টেন্সটি পূর্ণ হলো। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট্ট দেশ, তথাপি বাংলাদেশের রয়েছে অনেকগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিশ্ব ঐতিহ্য। আর রয়েছে বলে উই আর প্রাউড অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, আমরা বিশ্ব ঐতিহ্যের জন্য গর্বিত। সেন্টেন্স নাম্বার 5, উই আর এ ফ্রি নেশন নাও, উই আর এ ফ্রি নেশন নাও, আমরা হই একটি স্বাধীন জাতি এখন। নেক্সট সেন্টেন্স, 1971 ইজ দ্য ইয়ার, অর্থাৎ 1971 সাল হচ্ছে একটি বছর যখন ড্যাশ আমাদেরকে পূর্ণ করতে হবে। তো 1971 সাল একটি ভেরি ইম্পর্টেন্ট ইয়ার টু দ্য হিস্টোরি অফ বেঙ্গলি নেশন, কারণ এই সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা ছিলাম পরাধীন, আমরা স্বাধীন হয়েছি 1971 সালে। তো ঠিক সেই ধরনের একটা অনুভূতির প্রকাশ এখানে করতে হবে। When we accept independence,
হোয়েন উই গট ফ্রিডম, এমনটা আমরা এখানে লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হোয়েন মিডিলে বসে আছে রিলেটিভ প্রোনাউন হিসাবে। ইন 1971 ইজ দ্য ইয়ার, এটি একটি ক্লজ। নেক্সটে আরেকটা ক্লজ আসতেছে যে উই গট ফ্রিডম, উই গট ইন্ডিপেন্ডেন্স অথবা উই অ্যাসেপ্ট ইন্ডিপেন্ডেন্স। তাহলে অর্থ হলো যে 1971 সাল হচ্ছে সেই বছর যে বছরে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। তো আমরা এখানে যেহেতু 1971 ইজ এখানে প্রেজেন্ট ফর্মের ব্যবহার দেখা যাচ্ছে, তবে পরবর্তীতে উই গট ব্যবহার করলাম এই কারণে যে 1971টা একটা অতীতকাল, আর এই অতীতকালে ঘটে যাওয়া কাজ সম্পর্কে বলতে গেলেই আমাদেরকে পাস্ট ইনডেফিনাইটের ব্যবহার প্রয়োজন, সে কারণে আমরা গট বা শিফট ব্যবহার করেছি। কোশ্চেন সেন্টেন্স নাম্বার 6, English is an international language. My dear learners, you know that English is an international language. Dash. Full stop. Next আমরা দেখতে পাচ্ছি we cannot get a good job. তাহলে প্রথমে ধারণা দেয়া হলো যে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। এরপরে ধারণা দেয়া হচ্ছে যে we cannot get a good job, আমরা ভালো চাকরি বা জব পেতে পারি না। তাহলে পেতে পারি না কেন, সেই ধরনের একটা অনুভূতির এখানে প্রকাশ ঘটানো দরকার। তাছাড়া এখানে একটা স্বাধীন ক্লজ দেখা যাচ্ছে, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমাদের আরও একটা ক্লজের এখানে ব্যবহার প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা এমনটা দিতে পারি, চাকরি পাবো না কোন কারণে, ভালো জব আমরা পাবো না কোন কারণে, ইংরেজি যদি আমরা ভালোভাবে না জানি। তো সেক্ষেত্রে আনলেসের ব্যবহার করি বা ইফ উই ডু নট এর ব্যবহার করি। আনলেস উই লার্ন স্ট্যান্ডার্ড ইংলিশ, আনলেস উই লার্ন ইংলিশ, আনলেস উই গ্যাদার স্ট্যান্ডার্ড নলেজ অফ ইংলিশ, এমন কিছু অংশ আমরা এই গ্যাপ অংশে ব্যবহার করতে পারি। তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সটি হবে ইংরেজি হয় একটি আন্তর্জাতিক ভাষা, যদি না আমরা ইংরেজি শিখি উই ক্যান নট গেট এ গুড জব, আমরা ভালো চাকরি পেতে পারি না বা কাজ পেতে পারি না। সুতরাং আমরা এখানে অসম্পূর্ণ অংশটুকুতে আমরা লিখব আনলেস উই লার্ন ইংলিশ, আনলেস উই লার্ন স্ট্যান্ডার্ড ইংলিশ, অথবা ইফ উই ডু নট লার্ন ইংলিশ, ইফ উই ডু নট gather standard knowledge or profound knowledge on English. Dear viewers or learners, আমরা এখন দেখব 7ম নম্বর সেন্টেন্সটিতে বলা হয়েছে I found a box in the room. আমি রুমের মধ্যে একটি বক্স দেখেছিলাম। দি বক্স ওয়াজ টু হেভি ফর মি, আর এই বক্সটা হচ্ছে ততটাই বা খুবই ভারী ছিল আমার জন্য। তো বহুল ব্যবহৃত একটি অপশান এখানে দেখা যাচ্ছে টি ডবল ও টু হেভি, টু প্লাস অ্যাডজেক্টিভ বা ভার্বের ব্যবহার হতে দেখা যায়, প্লাস টু প্লাস ভার্ব দেখা যায়, কখনো কখনো টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ফর মি, ফর হিম, ফর দেম প্লাস টু প্লাস ভার্ব ব্যবহার হতে দেখা যায়। তো তার অর্থ আসে যে এত ভারী যে, আমার জন্য এত ভারী যে আমি বহন করতে পারি না বা বহন করতে। তো এমন একটা বিষয় এখানে আসতে হবে, ক্যারি করতে, বহন করতে, গ্রহণ করতে, এমন আসবে। তো দি বক্স ওয়াজ টু হেভি ফর মি টু ক্যারি, অথবা টু ক্যারি ইট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। টু প্লাস ভার্বের ব্যবহার প্রয়োজন। তো ডিয়ার লার্নার্স, আই বিলিভ দ্যাট ইউ উইল রিমেম্বার carefully that টু প্লাস ইনফিনিটিভ ভার্ব, টু প্লাস ইনফিনিটিভ ভার্ব থাকবে। মিডিলে আমরা পজেসিভ প্রোনাউন প্লাস
প্রিপোজিশন প্লাস পজিটিভ প্রোনাউনের ব্যবহার দেখতে পাই। যেমন আমি এ ধরনের আরও একটি উদাহরণ দিই বা উদাহরণ তোমাদেরকে স্মরণ করিয়ে দিই। দি ম্যান ওয়াজ ভেরি উইক, দি ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। লোকটি এত দুর্বল যে সে হাঁটতে পারে না বা হাঁটতে। এখানে আমরা টু এর ব্যবহার দেখছি, টু উইক টু ওয়াক। আরও একটা উদাহরণ দেখি। দি শার্ট ওয়াজ টু শর্ট ফর হিম টু ওয়্যার। শার্টটা এত বেশি শর্ট ছিল পরতে, শার্ট পরতে তার জন্য সম্ভব ছিল না, এমনটাই বোঝায়। 8 নম্বর সেন্টেন্স, I was really in a great danger. I was really in a great danger. আমি ছিলাম বাস্তবিকই খুবই বিপদের মধ্যে, বিপদে আক্রান্ত। He came here with a view to dash. Dear learners, remember that with a view to plus জিরান্ড ভার্বের ব্যবহার দেখা যায়। উইথ এ ভিউ টু বলতে আমরা বুঝি উদ্দেশ্য বোঝায়, কোনো কাজের উদ্দেশ্য বোঝাতে উইথ এ ভিউ টু এর ব্যবহার হতে দেখা যায়। তো স্মরণ রাখতে হবে যে কোনো ইনকমপ্লিট অংশে বা ইনকমপ্লিট সেন্টেন্সে যদি উইথ এ ভিউ টু থাকে, তাহলে উইথ এ ভিউ টু এর পরে সাধারণত আইএনজি ভার্ব এর ব্যবহার দেখা যায়। তো এনি টাইপ অফ আইএনজি ভার্ব অর জিরান্ড ভার্ব you will not be able to use in the sentence. You have to adjust the meaning with the other parts of the sentence. এখানে এই বাকি অংশের সাথে অবশ্যই মিলিয়ে একটি ভার্বের ব্যবহার করতে হবে। তো হি কেম হিয়ার, সে এসেছিল। আমি বিপদের মধ্যে ছিলাম, সে এসেছিল কি জন্য? সাধারণত কি জন্য এসে থাকে? কোনো মানুষ বিপদের মধ্যে থাকলে, সমস্যার মধ্যে থাকলে, তাহলে অন্য ব্যক্তি এগিয়ে আসে সাধারণত সাহায্যের জন্য, সাহায্য করতে। তাহলে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু হেল্পিং মি, উইথ এ ভিউ টু সলভিং মাই প্রবলেম, উইথ এ ভিউ টু হেল্পিং মি। দিস ইজ দ্য পারফেক্ট word to choose in the incomplete sentence. Sentence number 9, I can't recall his name. I can't, আমি পারি না স্মরণ করতে তার নাম। It is long since dash. Dear viewers, you know that যখন তুমি জানো যে সিন্স কোনো সেন্টেন্স দুটি ক্লজের মধ্যে যখন সিন্সের ব্যবহার হতে দেখা যায়, তাহলে সময় সংশ্লিষ্ট এই সিন্সের জন্য রয়েছে একটা গ্রামাটিক্যাল আইডিয়া। তা হলো সিন্সের আগের অংশে যদি প্রেজেন্ট ফর্ম দেখা যায়, যেমনটা এখানে দেখা যাচ্ছে, ইট ইজ লং সিন্স, প্রেজেন্ট ফর্ম দেখা গেলে তাহলে অবশ্যই সিন্সের পরে যে ক্লজটি আমরা ব্যবহার করব সেখানে অবশ্যই স্মরণ রাখতে হবে যে আমরা পাস্ট ইনডেফিনাইট ফর্ম ব্যবহার করব। তো ইট ইজ লং সিন্স উই মিট হিম, অথবা উই স হিম, অথবা আই স হিম অ্যাট লাস্ট। সর্বশেষ তাকে আমি যখন দেখেছিলাম সেখান থেকে অনেক সময় পেরিয়ে গেছে, সেজন্য আই ক্যান নট রিকল হিজ নেম, আমি তার নাম স্মরণ করতে পারি না। তাহলে ইট ইজ লং সিন্স উই স হিম অ্যাট লাস্ট, অথবা উই মিট, MEET নয়, MET, মিট হিম অ্যাট লাস্ট। তো প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানতে পারলে যে দুই ক্লজের মধ্যবর্তী স্থানে সিন্স যখন সময় নির্দেশ করে থাকে, তখন অবশ্যই পূর্বে অংশে প্রেজেন্ট ফর্ম থাকলে অবশ্যই পরের অংশের ক্লজটিতে পাস্ট ইনডেফিনাইট ফর্ম হবে। সেই কারণে এখানে পাস্ট ইনডেফিনাইট ফর্মের আমরা একটি ভার্ব চয়েস করেছি, তা হচ্ছে উই স অথবা উই মিট, এবং এই সেন্টেন্সের বাকি অংশের অর্থের সাথে সঙ্গতি রেখে আমরা উই মিট হিম, তার সাথে সাক্ষাৎ করেছিলাম, এমনটা এখানে ব্যবহার করেছি। দি লাস্ট অফ মাই সেন্টেন্সেস, 10th sentence,
টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় সব কিছু সিদ্ধান্ত দিয়ে থাকে বা সিদ্ধান্ত দেয়। তাহলে সময় নিয়েই এখানে কিছুটা আলোচনা। ডু ইউর বেস্ট, তাহলে কি করো? ডু ইউর বেস্ট ইউজ অফ টাইম, সময়টাকে যথার্থ ব্যবহার করো, এমনটাই বলা হয়েছে। যেহেতু সময় সব কিছুর সিদ্ধান্ত দিয়ে থাকে, সময় একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়। অথবা আমরা এরকম বলতে পারি ডু ইউর বেস্ট ইউজ অফ টাইম, অথবা এরকম দিতে পারি ডু ইউর বেস্ট অ্যাজ লং অ্যাজ, ডু ইউর বেস্ট অ্যাজ লং অ্যাজ ইউ সার্ভ ইউর কোম্পানি, ইউ সার্ভ ইউর প্যারেন্টস। Thank you very much, my dear learners and viewers. I believe that you have collected some important ideas from my online class on HSC English second paper. At last, I want to remember you that at first we have to be interested to learn something from the online class, and then you will be benefited mostly, and we have to practice more and more, and these grammatical options will be very easier to us. No more today. Thank you very much. See you again. Thanks all.